হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে বেসিক ম্যাথ নিয়ে। ফিজিক্স পড়বার জন্য আমরা তৈরি হচ্ছি অ্যাকচুয়ালি, তাই তো। বেসিক ম্যাথ করাচ্ছিলাম, ইতিমধ্যে আমাদের কয়েকটা ক্লাস হয়ে গেছে। আজকে তোমাদের কি চলছিল? লাস্ট ক্যালকুলাস চলছিল। ক্যালকুলাসের বেসিক ধারণা আমি দিচ্ছিলাম। আগের ক্লাসটাতে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করেছিলাম, আজকে ইন্টিগ্রেশন শুরু করব। তো তোমরা জানো যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রেশন আমাদের ফিজিক্সে কোথায় কাজে লাগে, জানো কি? ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কথা তো আমি বলেইছিলাম, সেটা হচ্ছে কোনো গ্রাফ বা কোনো কার্ভ লাইন, কোনো লাইন কোনো পয়েন্টে, কোনো কার্ভ লাইনের কোনো পয়েন্টে বা যে কোনো একটা লাইনের কোনো পয়েন্টে স্লোপ বার করবার জন্য আমরা স্লোপের আরেক নাম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বার করবার জন্য আমরা ফিজিক্স সাবজেক্টে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাহায্য নিই। স্লোপ বার করবার জন্য বা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বার করবার জন্য আমরা স্লোপ বার করি, আরে ডিওয়াই ডিএক্স বের করি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা ইউজ করি। তা ইন্টিগ্রেশন কোথায় কাজে লাগছে? দেখো, স্লোপ বার করবার যেমন কিছু কিছু নর্মাল জিওমেট্রি আছে, পারপেন্ডিকুলার বাই বেস করলেও তো স্লোপ বের হয়, কিন্তু সেটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে। কিন্তু কার্ভ লাইনের কোনো পয়েন্টে স্লোপ, স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে সব জায়গায় ইকুয়াল হয়, কনস্ট্যান্ট হয়, কিন্তু কার্ভ লাইনের স্লোপ তো সব জায়গায় ইকুয়াল হয় না, ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট স্লোপ হয়। সেই স্লোপ কোন পজিশনে কত স্লোপ হয়, মানে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি কত হয়, সেটাই আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাহায্যে করি। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন কোথায় করি আমরা? ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি আমরা কোনো লাইন, কোনো কার্ভ লাইন বা কোনো স্ট্রেট লাইন যাই হোক না কেন, তার নিচে কোনো একটা অ্যাক্সিস, মনে করো এক্স অ্যাক্সিসের সাথে কত এরিয়া তৈরি করছে, সেটা বার করার জন্য, সেটা ফাইন্ড করার জন্য আমরা ইন্টিগ্রেশন করে থাকি বা সমাকলন করে থাকি। ইন্টিগ্রেশন ক্যালকুলাস তাহলে অ্যাকচুয়ালি আমরা ফিজিক্সে এরিয়া বার করার জন্য করে থাকি। তা এরিয়া বার করার জন্য কিন্তু আমাদের কিছু ফর্মুলাও আছে। হ্যাঁ, তবে যদি স্ট্রেট লাইন হয় তাহলে কিছু ফর্মুলা আছে। কিরকম? একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, একটা ট্রায়াঙ্গেল শেপ আছে মনে করো, তার এরিয়া আমরা সহজেই বার করতে পারবো। তারপরে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে মনে করো, মানে কোনো লাইন এক্স অ্যাক্সিসের সাথে রেক্ট্যাঙ্গেল তৈরি করছে, সেই এরিয়া বার করার জন্য আমাদের ফর্মুলা আছে লেন্থ ইনটু ব্রেডথ, ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট। ট্রাপিজিয়ামের কি বলে এরিয়ার ফর্মুলা তোমরা জানো। এরকম শেপ থাকলে আমাদের তো কোনো অসুবিধা হয় না, আমরা জিওমেট্রি বা অ্যালজেব্রা অ্যাপ্লাই করে আমরা বার করে ফেলতে পারি এরিয়া। কিন্তু মুশকিলটা কোথায়? এরিয়া যখন কার্ভ লাইন থাকবে, তার আন্ডারে যে, তার নিচে, কার্ভ লাইনের নিচে যে এরিয়াটা, সেটা ফাইন্ড করার জন্য তোমার কোনো ফর্মুলা নেই। দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি, ভালো করে দেখো। ইন্টিগ্রেশন খুব সহজ হবে, খুব কঠিন না। আমি বেসিক ইন্টিগ্রেশনই করাবো, জাস্ট কয়েকটা ফর্মুলা বলবো, ডিরেক্টলি অঙ্কতে চলে যাব। আগে একটু বেসিকটা দেখে নাও। দেখো, হ্যাঁ, একটু বেসিকটা বলি। ধরো আমি এখানে এটা এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস। মনে করো আমি এখানে একটা লাইন ড্র করছি, মনে করে এই লাইনটা ড্র করছি। এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে কত এরিয়া তৈরি করছে, এটা বার করার জন্য তোমার কোনো ক্যালকুলাসের দরকার হবে না। ধরো এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি তোমার জানা থাকে, ধরো 4, 5, আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা নিলাম। এই লাইনটা
এক্স অ্যাক্সিসের সাথে কত এরিয়া তৈরি করছে, মানে তুমি এখান থেকে আগে একটা কাজ করো, একটা পারপেন্ডিকুলার ড্র করে নাও। এখন দেখো একটা ট্রায়াঙ্গেল হলো, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার জন্য কি তোমার ইন্টিগ্রেশনের দরকার আছে, মানে ক্যালকুলাসের দরকার আছে? নেই। এখানে এরিয়া আন্ডার লাইন আমি কি লিখতে পারি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেস মানে এইটুকু, হাইট মানে এইটুকু। বেস দেখো 4, হাইট দেখো 5, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 5 মানে 10 ইউনিট, স্কোয়ার ইউনিট হচ্ছে। আচ্ছা, এটা এরিয়া। এবার তোমার যদি অন্য একটা শেপ নিচ্ছি, মনে করো ধরো এরকম একটা লাইন আছে, এটার নিচে কত এরিয়া আছে এটাও তুমি বার করতে পারবে। ট্রাপিজিয়ামের এরিয়া, অথবা তুমি এটাকে দুটো পার্টি ডিভাইড করে দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস করে তুমি এরিয়া তুমি বার করতে পারবে। হ্যাঁ, এখানে কোঅর্ডিনেট দেওয়া থাকলে তুমি ভ্যালুগুলো সব পেয়ে যাবে, লেন্থ, ব্রেডথ, ট্রায়াঙ্গেলের বেস, হাইট সব পেয়ে যাবে। ধরো আমি বললাম এটা 2-3 পয়েন্ট, এই পয়েন্টটা, আর এখানটা মনে করো ধরো 4-5 পয়েন্ট। 2-3 পয়েন্ট মানে এইটুকু 2 আর এইটুকু 3 আর এটা 4 আর এই পুরোটা 5, এটা জানো। তাহলে টোটাল এরিয়া সহজেই বের হয়ে যাবে। এইটুকু কত হলো? এটুকু হচ্ছে 4 থেকে 2 মাইনাস করো, এটা হলো 2, তাহলে এটাও 2, এটা 3, এটুকু 3 আর এটুকু, তাহলে টোটালটা 5, এটুকু 3 হলে এটুকু 2 হবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হচ্ছে? রেক্ট্যাঙ্গেলের এরিয়া, টোটাল এরিয়া দাঁড়াচ্ছে রেক্ট্যাঙ্গেল এরিয়া প্লাস ট্রায়াঙ্গেলের এরিয়া। রেক্ট্যাঙ্গেল এরিয়া এটুকু হচ্ছে 2, এটুকু 3, 2 ইন্টু 3 প্লাস ট্রায়াঙ্গেল এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস মানে 2, হাইট মানে হচ্ছে 2, তার মানে 2 2 ক্যান্সেল, মানে 6 8 স্কোয়ার ইউনিট। দেখো এখানেও এরিয়া আন্ডার দিস লাইন, কোন লাইন? এই লাইনটার নিচে কতটা এরিয়া হয় সেটা কিন্তু আমরা বার করে ফেললাম। এখন সমস্যাটা কোথায় হয় জানো তো? সমস্যাটা হবে, সেই জন্যই আমাদের ইন্টিগ্রেশনের ব্যাপারটা আসলো। ধরো এইরকম একটা কার্ভ লাইন, এর আন্ডারে এক্স অ্যাক্সিসের সাথে কত এরিয়া তৈরি করছে, এইটা বার করব কিভাবে? এইটা বার করার জন্যই আসলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। দেখো এটার এরিয়া বলতে আমরা কি বুঝি, কিভাবে আমরা করি, সেই প্রসেসটা কি? আমরা ধরে নিই কি, আমি আরেকটা এখানে লাইন ড্র, একটা গ্রাফ ড্র করে নিচ্ছি। ধরো এরকম, ধরো এইখান থেকে এই পর্যন্ত আমরা এরিয়া বার করব। লাইনটা আরও গেছে, এই পয়েন্টটা ধরো x1, এই পয়েন্টটা ধরো x2। দেখো বিষয়টা কি, আমরা এর মধ্যে একটা স্মল একটা থিকনেস ধরে নিব dx, এইটুকু, ভেরি স্মল, নিয়ারলি 0। এইখানে dx থিকনেসের একটা এইখানে স্ট্রিপ আমি ইমাজিন করে নিচ্ছি। এই স্ট্রিপটার শেপ কিন্তু রেক্ট্যাঙ্গেল। dx ভেরি স্মল, স্মল হওয়ার জন্য উপরের কার্ভ লাইনটা স্ট্রেট লাইনে কনভার্ট হয়ে গেছে আসলে। তার মানে এই জায়গাটা এখন আমি কার্ভ লাইন না বলে এইটুকু জায়গার মধ্যে dx ব্রেডথের এইটুকুকে আমি এখন স্ট্রেট লাইন ধরতে পারি। ধরো এটা একটা কার্ভ লাইন, তুমি যদি এখান থেকে এইটুকু বলো তাহলে কিন্তু কার্ভ, এটাকে তুমি স্ট্রেট ধরতে পারবে না। যখন তুমি এ পয়েন্ট এখানে নিয়ে আসছো, বি পয়েন্ট এখানে নিয়ে আসছো, তখন দেখো এটা স্ট্রেট হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম। তোমরা তো জানোই আর্থ বিশাল একটা স্পেয়ার, কাছাকাছি দুটো পয়েন্ট তো তাদের স্ট্রেট লাইনে হয়, কিন্তু অনেক দূরের দুটো পয়েন্ট, হ্যাঁ, সেটা তো কার্ভ লাইন হবে আর্থের সার্ফেসের উপর দিয়ে। ঠিক ওই রকমই ব্যাপার। ভেরি স্মল থিকনেস যদি হয় এটা dx, তাহলে তখন এটা আমি স্ট্রেট লাইন ধরতে পারছি, তখন আমি এটাকে বলতে পারি একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের ব্রেডথ কত এখানে? dx, আর আমি হাইটটা ধরে নিচ্ছি y।
তাহলে এই যে স্মল স্ট্রিপ তার এরিয়া কত হলো? স্মল স্ট্রিপের এরিয়া হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স, লেন্থ ইন্টু ব্রেডথ। আচ্ছা, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স এটা হচ্ছে ওই স্মল যে এই যে স্মল থিকনেসের যে রেক্ট্যাঙ্গেলটা তার এরিয়া। এইবার পুরো এরিয়া একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এরিয়া আমাদের চাই অ্যাকচুয়ালি। এই এরিয়াটা বার করার জন্য আমরা এরকম স্মল কতগুলো স্ট্রিপ মানে ইমাজিন করে নেব। এই সবগুলো স্ট্রিপের যে এরিয়া সেগুলো সাম, মানে ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স, এগুলো সাম। সাম মানেই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। আমরা এরকম একটা সাইন দিই, এটাকে আমরা বলি ইন্টিগ্রেশন সাইন। ওয়াই ডিএক্স এটাকে আমরা বলছি এরিয়া আন্ডার কার্ভ লাইন। আচ্ছা, হ্যাঁ, তবে ইন্টিগ্রেশনটা কোথা থেকে কথা করছো? কার্ভ লাইনটা তো অনেক দূর, এদিকেও গেছে এদিকেও গেছে, হয়তো তুমি এরিয়া চাচ্ছ এইটুকু, তাহলে কোথা থেকে কোন পর্যন্ত? x1 টু x2। এইখানে একটা লিমিট বসে x1 টু x2। x1 কে বলে লোয়ার লিমিট, x2 কে বলে আপার লিমিট। আর এটাকে বলছি আমরা ইন্টিগ্রেশন অফ y উইথ রেসপেক্ট টু x। ইন্টিগ্রেশন অফ y উইথ রেসপেক্ট টু x, দ্যাট ইজ ওই এরিয়া। এখন আমরা করব কি, ডাইরেক্ট কতগুলো ফর্মুলা দেখব, তারপরে ডাইরেক্ট ফর্মুলা থেকে, ফর্মুলা কোথা থেকে আসলো প্রয়োজন নেই, ডাইরেক্ট ফর্মুলা থেকে আমরা নিউমেরিক্যালি চলে যাব। দেখো ফর্মুলাগুলো একটু দেখে নাও। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে ফর্মুলা তোমরা জানো, বেশ কটা ফর্মুলা বলা হয়েছিল এর আগে। ইন্টিগ্রেশনের ফর্মুলা এরকমভাবে মনে রাখতে হবে, সুবিধাই আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে যা হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফর্মুলাগুলো উল্টো হয়। উল্টো বলতে কিরকম? দেখো, তোমাকে যদি বলে এক্স এর ডিফারেন্সিয়েশন কত, তুমি বলবে ডিএক্স। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন ডিএক্স, ঠিক ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স। ব্যাপারটা এরকম। সেই জন্য ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স। এখানে আরেকটা কথা বলে নিই, কখনো কখনো ইন্টিগ্রেশনে আমাদের লিমিটটা দেওয়া থাকে না, তখন আমরা ধরো এই ইন্টিগ্রেশনটা লিমিট নেই, দেখো এটাকে বলি আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকল। আর যখন ইন্টিগ্রেশন সাইনটা দেওয়া থাকবে তখন নির্দিষ্ট সমাকল বা ডেফিনিট ইন্টিগ্রাল। এটা ডেফিনিট, এটা ইনডেফিনিট। ডেফিনিটের ক্ষেত্রে লিমিট থাকবে, ইনডেফিনিটের ক্ষেত্রে লিমিট থাকবে না। যখন লিমিট থাকবে না তখন ইন্টিগ্রেশনটা করার পরে একটা কনস্ট্যান্ট টার্ম একটা প্লাস করতে হয়, সি। ইন্টিগ্রেশনটা করার পর কনস্ট্যান্ট একটা প্লাস করতে হবে। সেই জন্য এখানে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স, এর ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, একটা কনস্ট্যান্ট টার্ম প্লাস করা আছে। তাহলে তুমি এটা মনে রাখো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। পাওয়ার এন হলে এন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, এক পাওয়ার ওয়ান বেড়ে যাচ্ছে, আবার সেটাতে ডিভাইড হচ্ছে। সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, কিন্তু সাইন এক্স এর ডেরিভেটিভ ছিল প্লাস কস এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স ছিল কস এক্স। আর এখানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমরা বলি মাইনাস কস এক্স। আবার কস এক্স এর ডেরিভেটিভ ছিল মাইনাস সাইন এক্স, এখানে কস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস সাইন এক্স। এখানে মাইনাস প্লাসের শুধু চেঞ্জ হচ্ছে। তারপরে লগ এক্স এর ডেরিভেটিভ ছিল ডিডিএক্স অফ লগ এক্স, যখন আমরা করতাম তখন 1/x বলতাম। ঠিক 1/x এর যখন ইন্টিগ্রেশন হবে তখন লগ এক্স হবে। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স এ ছিল, ঠিক ই টু দি পাওয়ার এটার ইন্টিগ্রেশনও ই টু দি পাওয়ার এক্সই হবে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। আপাতত এইটুকু, এই কটা ফর্মুলা, এই ফর্মুলার উপরে আমরা বেসিক ফিজিক্স আমরা করতে পারবো আশা করি। যদি কখনো এক্সট্রা দরকার হয় তখন বলেও নেওয়া যাবে। তো সিম্পল কয়েকটা ফর্মুলা বললাম, এবার সিম্পল কয়েকটা আমরা প্রবলেম করব। তাহলে মনে রাখতে হবে ইনডেফিনিট ইন্টিগ্রাল, আমাদের ফিজিক্সে অবশ্য ইনডেফিনিট ইন্টিগ্রাল বেশি থাকবে না, লিমিটই থাকবে বেশি। আমরা ডেফিনিট ইন্টিগ্রালই আমরা করব। দেখা যাক। দেখো প্রথম প্রবলেম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স, মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এটা, এক নম্বর। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স। আচ্ছা, এটাকে তুমি তো ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার হাফও বলতে পারো। এটাকে তুমি
ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ করে উপরে নিয়ে যাচ্ছ ইন্টু ডিএক্স। এবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে চলে আসছে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান, এটা হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার, ও একটা প্লাস থ্রি দিতে হবে এখন, কিন্তু ইন্টিগ্রেশন করা হলো মানে প্লাস থ্রি দিতে হবে। এক্স টু দি পাওয়ার হাফ হচ্ছে উপরে ওয়ান মাইনাস হাফ, আর নিচেও হাফ প্লাস কনস্ট্যান্ট টার্ম। এবার হাফের টু এখানে চলে আসলো, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস সি মানে টু রুট এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। প্লাস সির ব্যাপারটা তোমাদের ফিজিক্সে খুব একটা যে বেশি আসবে তা না, বেশিরভাগই ডেফিনেট ইন্টিগ্রালই আসবে। এবার 2 নম্বরটা দেখো, 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 5 ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর ডিটি, ইন্টিগ্রেশন লিমিট আছে 0 to 2। দেখো কিভাবে করে। আচ্ছা, ও একটা বাদ গেল, হ্যাঁ 2 নম্বর তো এটা, -1 to +2 এক্স কিউব ডিএক্স। দেখো এটা আগে করি, তো -1 to +2 ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট এক্স কিউব ডিএক্স। তাহলে ফার্স্ট তুমি লিমিটের চিন্তা পরে আগে ইন্টিগ্রেশন করে নিতে হবে, মানে ইন্টিগ্রেশন করে নিতে পারো তুমি ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন করবে। এক্স টু দি পাওয়ার 3 আছে, এক্স টু দি পাওয়ার 4 লিখবো, n প্লাস 1 হবে মানে 3 প্লাস 1 হবে মানে 4, আবার n প্লাস 1 দিয়ে ডিভাইড মানে 4 দিয়ে ডিভাইড। দেখো এরপরে না এখানে একটা থার্ড ব্র্যাকেট সাইন দিবে দুই পাশে, এই থার্ড ব্র্যাকেটের নিচে -1 উপরে +2 এরকম দিতে হয়। তাহলে নিচে তো 4 আছেই একটা, এবার এক্স টু দি পাওয়ার 4 এর কি হচ্ছে থার্ড ব্র্যাকেট -1 to +2। এইবার দেখো লিমিট কি করে বসায় সেটা দেখো। প্রথমে লিমিট বসবে আপার লিমিট, কার জায়গায় বসবে, এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো, মাইনাস করে এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, ব্যাস এটাই লিমিট বসানোর নিয়ম। তাহলে এক্স এর জায়গায় প্রথমে আপার লিমিট, তাহলে এক্স কত, আপার লিমিট 2, তার পাওয়ার কিন্তু 4 তোমাকে দিতেই হবে, মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট, এক্স এর জায়গায় -1 টু দি পাওয়ার 4, তার মানে এটাকে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হচ্ছে, তার মানে 1/4 2 টু দি পাওয়ার 4 মানে তো 16 মাইনাস -1 টু দি পাওয়ার 4 -1 টু দি পাওয়ার 4 মানে কিন্তু +1ই হয়, তার মানে 15/4, এটা অ্যান্সার। নেক্সট দেখো এখানে আছে 0 to 2 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 5 ইন্টু টি। তোমাদের একটা কথা বলি, ইন্টিগ্রেশন যদি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এরকম থাকে, এটার ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1, একটা সঙ্গে সি ইনডেফিনিট হলে। আর দেখো যদি এক্স এর সাথে এখানে যদি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম যদি মাল্টিপ্লাই করা থাকে, ধরো এ এক্স টু দি পাওয়ার 4, এ মানে এখানে 5 6 7 8 2 -3 যা ইচ্ছা, ফ্র্যাকশন যা ইচ্ছা হতে পারে, তখন অ্যাকচুয়ালি আমরা এটাকে বাইরে নিয়ে আসবো, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স এভাবে লিখবো। আর যদি এরকম প্লাস থাকে, টার্ম থাকে বেশ কয়টা, এই টার্মগুলোকে আমরা স্প্লিট করে দেবো, ডেরিভেটিভে করছিলাম যেমন সেরকম, এখানেও দেখো টার্ম আছে কয়েকটা, প্রথমে স্প্লিট করে দেবো, প্রত্যেকটার সঙ্গে ইন্টিগ্রেশন লাগিয়ে দেবো। যেমন 3t স্কোয়ার প্রথম টার্মটা, সঙ্গে ডিটি আছে, লাগাও ডিটি, আর লিমিট ইন্টিগ্রেশন 0 to 2, বাস। এবার 40-র জন্য একই রকম, ইন্টিগ্রেশন 0 to 2 40 ডিটি প্লাস ইন্টিগ্রেশন 0 to 2 5 ডিটি, এইটা। এবার 3 বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন 0 to 2 টি স্কোয়ার ডিটি প্লাস 4 বাইরে নিয়ে আসো এখান থেকে 0 to 2 টি ডিটি প্লাস 5 বাইরে নিয়ে আসো এখান থেকে 0 to 2 ডিটি। এবার দেখো 3t স্কোয়ার মানে হচ্ছে টি কিউব বাই 3, লিমিট 0 to 2 প্লাস 4, এটা হবে টি স্কোয়ার বাই 2, আচ্ছা 2টা এখানে লিখে দিলাম, এর লিমিট 0 to 2 প্লাস 5, ডিটির ইন্টিগ্রেশন টি ডিএক্স এর এক্স, ডিটি টি 0 to 2। এবার 3 এখানে কেটে গেল, এখানে 2 আর 4 কেটে এখানে 2 থাকবে, তার মানে এখানে এখন টি টু দি পাওয়ার
কি থাকলো, টি টু দি পাওয়ার কিউব, তার লিমিট 0 to 2 প্লাস 2 টি স্কোয়ার আছে 0 to 2 প্লাস 5 টি আছে 0 to 2। এখন লিমিট বসাবো মানে কি, আপার লিমিট আগে, টি এর জায়গায় 2 কিউব মাইনাস 0 কিউব হয়ে গেল এই পোর্শন, প্লাস 2 ব্র্যাকেট দাও, টি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার প্লাস 5 টি এর জায়গায় আপার লিমিট 2 মাইনাস 0। এখন তুমি দেখো কি আসে, ইকুয়াল টু এখানে 8, 2 কিউব মানে 8, 0 বাদ দাও, প্লাস এখানেও 8 আর এখানে 10, 5 into 2 10, তার মানে 26 অ্যান্সার। এইভাবে করতে হবে। তারপর দেখো sin x dx এর ইন্টিগ্রেশন। sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, এখানে আর সি দিতে হবে না। আচ্ছা, এটা আগেরটাও দেখো সি দিই নাই, কারণ ডেফিনিট ছিল, আর আগেরটা এটাও ডেফিনিট ছিল, প্রথমটা ইনডেফিনিট ছিল, সেই জন্য সি দিতে হয়েছিল। তো এটা নিয়ে খুব একটা ভাবনার কিছু নেই, আমাদের ফিজিক্সে বেশিরভাগই ডেফিনিট ইন্টিগ্রাল থাকবে, মানে লিমিট থাকবে। আর যাই হোক, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, এবার লিমিট -π/4 টু +π/4। আচ্ছা, এই মাইনাসটাকে তুমি বাইরেও রাখতে পারো, অসুবিধা নেই। -π/4 থেকে +π/4, ব্যাস। এখন লিমিট বসাও, কস আপার লিমিট, এক্স এর জায়গায় আপার লিমিট মানে π/4 মাইনাস কস এক্স এর জায়গায় লোয়ার লিমিট মানে মাইনাস π/4, তার মানে এটা আবারও এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে মাইনাস কস π/4 ব্র্যাকেটের ভেতরে। আর এইটা কি দেখো, তোমাদের নেগেটিভ অ্যাঙ্গেলের কস সাইন ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলো কত হয়। সাইন যদি মাইনাস থিটা হয় তাহলে এটা মাইনাস সাইন থিটা, মনে রাখতে হবে। সাইনের ভেতরে মাইনাস থাকলে সেটা সামনে মাইনাস চলে আসে। কস যদি হয় মাইনাস থিটা তাহলে কিন্তু এটা ডিরেক্টলি প্লাস হয়ে যায়। আমরা বলি কস মাইনাস হজম করে নিয়ে নেয়। ট্যান যদি হয় তবে ট্যান মাইনাস থিটা কিন্তু মাইনাস ট্যান থিটাই হবে, এটা একটু মনে রাখো। তাহলে এখানে কস মাইনাস থিটা আছে, তাহলে কস থিটাই হবে, কিন্তু এর সামনে একটা মাইনাস তো আছেই, তাহলে কস π/4ই হবে, মাইনাসটা উঠে গেল, প্লাস হয়ে গেল। এবার cos π/4 মাইনাস cos π/4 তো 0 হয়ে গেল, 0 অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো ইন্টিগ্রেট y উইথ রেসপেক্ট টু x হায়ার y ইজ ইকুয়াল টু x² প্লাস x প্লাস 4। 1 নম্বর বলছে ইন্টিগ্রেট y উইথ রেসপেক্ট টু x, তার মানে ইন্টিগ্রেশন y এর জায়গায় x² প্লাস x প্লাস 4 ইন্টু dx। তোমার কিন্তু এখন একবারে করা উচিত, স্প্লিট না করে। আচ্ছা, এটা না হয় স্প্লিট করে করছি, x² dx ইন্টিগ্রেশন প্লাস x dx ইন্টিগ্রেশন প্লাস 4 dx তার ইন্টিগ্রেশন। x² dx মানে x²/2, সরি x³/3, x³/3 প্লাস x এর ইন্টিগ্রেশন মানে x²/2 প্লাস 4 বাইরে আসবে, dx এর ইন্টিগ্রেশন x। ইনডেফিনিট ইন্টিগ্রাল ছিল, একটা কনস্ট্যান্ট বসিয়ে দাও, অ্যান্সার এটা। এবার 2 নম্বর, y ইজ ইকুয়াল টু 5 sin x, y ইকুয়াল টু 5 sin x ইন্টিগ্রেশন y dx করতে হবে। ইন্টিগ্রেশন y মানে 5 sin x dx, 5 বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি তাহলে sin x dx। sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, এটা লিমিট তো নেই, দরকার নেই, তার মানে ব্যাপারটা এটা, প্লাস সি দিয়ে দাও,
তাহলে -5 cos x প্লাস c অ্যান্সার। বুঝতে পারলে? একদম সহজ। এটা ইন্টিগ্রেশন y dx ইন্টিগ্রেশন e⁻x প্লাস 1/x dx করে দাও স্প্লিট e⁻x dx ইন্টিগ্রেশন প্লাস ইন্টিগ্রেশন dx বাই x মানে 1/x e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x 1/x এর ইন্টিগ্রেশন log x log বেস e x হয়ে গেল প্লাস c ইনডেফিনিট ইন্টিগ্রাল। এই বাড়িতে প্র্যাকটিস করো, তারপরে এগুলো পরে করা যাবে, পরের ক্লাসে করাবো। শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আবারও ইন্টিগ্রেশন নিয়ে আসবো, আরো কয়েকটা ইন্টিগ্রেশন করাবো। শেষ করছি, প্র্যাকটিস হবে, আবার দেখা হবে।